আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানে ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের প্রথম উপমুখ্যমন্ত্রীর হতে যাচ্ছেন সুনেত্রা। চোখের চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন ইমরান খান। যৌন অপরাধীর ইমেইলে ব্রিটিশ প্রিন্সের সঙ্গে রুশ তরুণীর নৈশভোজের ইঙ্গিত। মিয়ানমারের বিতর্কিত নির্বাচনে জান্তা সমর্থিত দলের একতরফা জয়। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাস একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাষ্ট্রায়ত্ত ইরানি সংবাদ মাধ্যম জানায় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ৮তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের ২টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। উল্লেখ্য, সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন। একই সময় ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটেই বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনাটি ঘটল। ভারতের মহারাষ্ট্র রাজ্যে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন সুনেত্রা পাওয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এনসিপি প্রধান এবং বর্তমান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার স্ত্রী সুনেত্রা পাওয়ারকে এই পদে মনোনীত করা হয়েছে। এতে তিনি মহারাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। শনিবার ৩১শে জানুয়ারি সন্ধ্যায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে শপথ গ্রহণের বিষয়ে কোনো ধরনের পরামর্শ নেওয়া হয়নি বলে দাবি করেছেন অজিত পাওয়ারের চাচা ও এনসিপির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার। বারামতিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শপথ অনুষ্ঠানের বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না এবং এ সিদ্ধান্ত এনসিপির পক্ষ থেকেই নেওয়া হয়েছে। পরিবার বা তার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার চাচা শারদ পাওয়ারের নেতৃত্ব ছেড়ে আলাদা রাজনৈতিক পথ বেছে নেন। তার নেতৃত্বাধীন এনসিপি তখন বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এরপর থেকেই পাওয়ার পরিবারে রাজনৈতিক ও পারিবারিক বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে একটি চিকিৎসা আপডেট প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস PIMS এর নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দার জানিয়েছেন, পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর ইমরান খানের চোখে একটি প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ইমরান খান ডান চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ করেছিলেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চিকিৎসা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রথমে আদিয়ালা কারাগার একজন সিনিয়র চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় সব মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়। প্রাথমিক মূল্যায়নের পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করলে তাকে PIMS-এ স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে নির্ধারিত একটি চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী পুরো প্রক্রিয়া পরিকল্পিত ও নিরাপদভাবেই সম্পন্ন হয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সদ্য প্রকাশিত এসব ইমেইল সামনে আসার পর আবারও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ব্রিটিশ রাজপরিবার। নথিতে অন্তর্ভুক্ত ২০১০ সালের আগস্ট মাসের একাধিক ইমেইলে দেখা যায়, এপস্টেইন এক ব্যক্তিকে ২৬ বছর বয়সী এক রুশ নারীর সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। ইমেইলগুলোতে স্বাক্ষর ছিল এনা মেয়ার, নিচে লেখা ছিল অনারেবল ডিউক অফ ইয়র্ক কেজি। এতে ধারণা করা হচ্ছে আমন্ত্রিত ব্যক্তি ছিলেন প্রিন্স অ্যান্ড্রু ডিউক অব ইয়র্ক উপাধিতে পরিচিত। ইমেইল আদান প্রদান হয়েছিল অ্যাপস্টেইনের যৌন অপরাধের সাজা শেষ হওয়ার মাত্র ১ মাস পর। নথি অনুযায়ী এপস্টেইন জানান যে ওই রুশ তরুণী আগস্টে লন্ডনে অবস্থান করবেন এবং তার সঙ্গে নৈশভোজ উপভোগ্য হতে পারে। জবাবে ডিউক জানানো তিনি ২২ আগস্ট পর্যন্ত জেনেভায় থাকবেন, তবে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি জানতে চান ওই নারী কি অ্যাপস্টেইনের কোনো বার্তা বহন করছেন এবং তার সম্পর্কে আরও তথ্য রয়েছে কিনা। উত্তরে অ্যাপস্টেইন লেখেন, ওই নারী ২৬ বছর বয়সী রুশ বুদ্ধিমতী, সুন্দর ও বিশ্বাসযোগ্য এবং তার কাছে ডিউকের ইমেইল ঠিকানাও রয়েছে। নথিতে ২০১০ সালের সেপ্টেম্বরের আরেকটি ইমেইলের উল্লেখ রয়েছে, যেখানে অ্যাপস্টেইন লন্ডনে অবস্থানের সময় ব্যক্তিগত সময় এর প্রয়োজনীয়তার কথা বলেন।
জবাবে ডিউক বাকিংহাম প্যালেসে নৈশভোজ আয়োজনের প্রস্তাব দেন, যেখানে যথেষ্ট গোপনীয়তা থাকবে বলে উল্লেখ করা হয়। দীর্ঘ গৃহযুদ্ধ ও ব্যাপক দমনপীড়নের মধ্যেই মিয়ানমার সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জান্তা সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। ৩ ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল গত বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ও শুক্রবার ৩০ জানুয়ারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, নিম্নকক্ষের ২৬৩টি আসনের মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষের ঘোষিত ১৫৭টি আসনের মধ্যে ১০৯টি আসনেই জয় পেয়েছে ইউএসডিপি। সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন জানান, আগামী মার্চ মাসে সংসদের অধিবেশন ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এবং এপ্রিল মাসের মধ্যে একটি তথাকথিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে বিশ্লেষকদের মতে এই নির্বাচন মূলত ২০২১ সালের অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী সামরিক জান্তার শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা। ওই অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করা হয় এবং দেশটির নেত্রী তারা চিহ্ন অং সান সু চি তারা চিহ্নকে আটক করা হয়। মিয়ানমারের সংবিধান অনুযায়ী সংসদের অন্তত ২৫% আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। ফলে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থেকে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর বড় অংশ নির্বাচন বর্জন করে এবং অনেক এলাকায় ভোটগ্রহণই সম্ভব হয়নি, কারণ সেসব অঞ্চল এখনও সশস্ত্র সংঘাতের কবলে রয়েছে।